প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। আমরা যারা জুলাই যুদ্ধকে ধারণ করি, জুলাই অভ্যুত্থানকে ধারণ করি, ন্যাচারালি জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের সহজাত ভালোবাসা, সমর্থন থাকবে এবং আছে। প্রিয় দর্শক, আপনাদের যেমনি আছে আমারও আছে। তো সম্প্রতি জুলাই কন্যা সুরভিকে নিয়ে দেশে যা ঘটে গেল বা এখনো ঘটছে, সেই বিষয়ে ইতিমধ্যে আমার চ্যানেল থেকে আমি 2টো ভিডিও আপলোড করেছিলাম। আজ তৃতীয় ভিডিও করছি। আর কিছু আপডেটস এসেছে সুরভি বিষয়ে। নিশ্চয়ই আপনারা কেউ কেউ ইতিমধ্যে অবগত আছেন। সুরভির যে মামলাটি চলমান আছে, যেই মামলায় গত 5 জানুয়ারি সুরভি প্রথমে দিনের প্রথমার্ধে সুরভির বিরুদ্ধে 2 দিনের রিমান্ড আদেশ হলো গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জনাব সৈয়দ ফজলুল মাহাদির আদালত তাকে 2 দিনের রিমান্ড দিয়েছিলেন। দিনের শেষে বিকেলে আবার সুরভির আইনজীবী জনাব রাশেদ খান তিনি যখন অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতে রিভিশন আবেদন করলেন, তখন সেই আদালতের ভারপ্রাপ্ত জেলা জজ এবং অতিরিক্ত বিচারক অমিত কুমার দে সুরভিকে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলেন। অর্থাৎ রিমান্ড আদেশটি তিনি রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করলেন যেটি দিনের প্রথমার্ধে দিয়েছিলেন বিচারক সৈয়দ ফজলুল মাহাদি গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে। আর বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত 1 থেকে সেটি খারিজ করে তাকে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলো। এগুলো পুরনো বিষয়। তো গতকাল একটি আপডেটস এসেছে। গতকাল ছিল 8 জানুয়ারি, বৃহস্পতিবার। সেই একই আদালত, যে আদালত সুরভিকে রিমান্ড আদেশ দিয়েছিলেন 2 দিনের, সৈয়দ ফজলুল মাহাদি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, তিনি গতকাল একটি আদেশ দিয়েছেন সেই পুলিশ অফিসার যিনি একজন সাব ইন্সপেক্টর ওমর ফারুকের বিষয়ে, এবং জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন, আসলে তার কাছে বার্তা পাঠিয়েছেন তিনি তার কর্তব্য অবহেলার জন্যে, অর্থাৎ দারোগা ওমর ফারুক কর্তব্য বিষয়ে অবহেলা করেছেন, সরকারি কাজে গাফিলতি করেছেন। যেমন সুরভিকে গ্রেপ্তার করা, সুরভিকে আদালতে পাঠানো, সুরভির বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা ইত্যাদি কাজগুলো তিনি করেছেন। এবং তার চাইতে গুরুত্বপূর্ণ হলো তিনি সম্ভবত নোয়িংলি, ইন্টেনশনালি সুরভির বয়স লুকিয়েছেন। ডকুমেন্টেড বয়স যেটি আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়ায়, আমার চোখে পড়েনি যদিও, ইতিমধ্যে নাকি একটি বয়সের প্রমাণপত্র আছে, অনেকে দেখেছেন। 17 বছর বয়স শো করছে সেটি সুরভি। যদি তাই হয় তাহলে 17 বছরের কাউকে, ছেলে বা মেয়ে, কোনো অবস্থায় আমাদের প্রচলিত আদালতে নেয়ার কথা না। তাকে জুবিনাইল কোর্ট বা কিশোর আদালত, শিশু আদালতে তার বিচার হওয়ার কথা। তাই দারোগা ওমর ফারুক বয়স লুকিয়েছেন, সেই জন্য তাকে রেগুলার কোর্টে নেওয়া হয়েছে এবং সেখানে রিমান্ডের চেষ্টাও তিনি করেছেন। তো এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য, বিভাগীয় ব্যবস্থা নেবার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত, এবং সেইটির কপি আবার কালিয়াকৈরের সার্কেল এএসপি এবং কালিয়াকৈর সদর থানার অফিসার ইনচার্জকে পাঠানো হয়েছে। আর এই পুরো বিষয়টি কনফার্ম করেছেন মিডিয়াকে কালিয়াকৈর সদর থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন। তো এখন কথা হলো, আমাদের আপাত দৃষ্টিতে এতে আনন্দ পাবার কারণ আছে যে সুরভির ব্যাপারে যিনি ঝামেলা করেছেন সেই দারোগা ওমর ফারুক, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবার আদেশ হয়েছে। এইটি আপাত দৃষ্টিতে আমাদের খুশি হবার কারণ আছে, নিশ্চয়ই কিছুটা খুশিও হয়েছি, কারণ তিনি সুরভিকে হেনস্থা করেছেন, এটি দায়ভার তাকে নিতে হবে এবং আইনের মুখোমুখি তাকে করতে হবে। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই দারোগার বিরুদ্ধে ব্যবস্থা নেবার আদেশটি আরও কিছু প্রশ্নের জন্ম দেয়। আসলে একজন জুলাই যোদ্ধাকে, এবং বিশেষভাবে নারী জুলাই যুদ্ধের সম্মুখ সারির একটি মুখ, তো এই সুরভিকে একজন দারোগা স্বপ্রণোদিত হয়ে নিজের থেকে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া, কারোর সঙ্গে কোনো রকম যোগ সাজস ছাড়া, একজন দারোগা তিনি নিজে থেকে তাকে এরকম ফেসাদে ফেলবেন, তাকে হেনস্থা করবেন আর করে তিনি পার পেয়ে যাবেন, এমন সাহস এই দারোগা ওমর ফারুকের হবার কথা না।
তবে হ্যাঁ, একজন দারোগা কতটা সাহসী হতে পারে সেটি কিন্তু আমরা জানি। সেটি আগের কথা, জুলাই অভ্যুত্থান পূর্ব সময়ের কথা, শেখ হাসিনা আমলের কথা, আওয়ামী লীগের কথা। দারোগারা বাংলাদেশে কী পরিমাণ ক্ষমতা ভোগ করতেন, যে কোনো পুলিশ অফিসার। আর যদি তিনি গোপালগঞ্জের হতেন তাহলে তো কথাই নেই। বাট জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে পুলিশের আত্মবিশ্বাস হিমাঙ্কের নিচে নেমে গেছে, পুলিশ এখনও সত্যিকার অর্থে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারেনি তাদের কৃতকর্মের জন্যে, তো সেখানে একজন পুলিশ অফিসার, একজন দারোগা এত বড় দুঃসাহস দেখাবেন, আমার বিশ্বাস করতে সেটি কষ্ট হচ্ছে। তো এর আগে আমরা জেনেছি সুরভি, সেটিও আমি দেখিনি আসলে, আমি খুব বেশি সোশ্যাল মিডিয়ার লোক না। তো অনেকে বলছেন, এবং আমি পত্রিকায় সেটি এসেছে, যে সোশ্যাল মিডিয়ায় এসেছে এরকম ভিডিও যে সুরভি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে উচ্চবাচ্য করেছেন, তাদের বিরুদ্ধে খুবই বিস্ফোরক মন্তব্য করেছেন, তাদেরকে গালিগালাজ করেছেন, এরকম কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে। তো অনেকে তখন সুরভি যখন গ্রেপ্তার হলেন গত 24 ডিসেম্বর গভীর রাতে, অথবা 25 ডিসেম্বরও বলতে পারি আমরা, তার থেকে পরবর্তী সময়গুলোতে 2-4 দিন অনেকে বলাবলি করছেন, এমনকি সোশ্যাল মিডিয়া আমি সীমিতভাবে দেখেছি, অনেকে বলছেন যে সেটির পার্শ্ব প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টাকে গালি দেয়া, ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানকে গালি দেয়া, এই কারণে সুরভিকে গ্রেপ্তার করা হলো চাঁদাবাজির উছিলা তৈরি করে। কিন্তু পরে আবার দেখা গেল বাংলাদেশ প্রতিদিনের মিডিয়া, কি বলে এটাকে, মাল্টিমিডিয়া রিপোর্টার, ইয়েস, বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার, তো এই কাজের সঙ্গে দুর্জয় এই কাজের সঙ্গে যুক্ত, যার সঙ্গে সুরভির ঝামেলা চলছিল, ঝামেলা বলতে ঝামেলা সেই লোকটি পাঠিয়েছেন, সুরভিকে নানা রকম অশালীন প্রস্তাব দিয়েছিলেন, সুরভি রাজি হয়নি, এবং সেই বিষয়গুলো সুরভি তার ফেসবুকে লিখে প্রচার করেন এবং গাজীপুরের একটি প্রোগ্রামে তাকে ভুয়া ভুয়া বলেন। তো এইসব কারণে এই লোকটি প্রতিহিংসা পরায়ণ হয়ে সুরভির বিষয়ে, সুরভিকে ফাঁসাবার জন্য এইসব মামলা টামলাগুলো চাঁদাবাজি তিনিই করেছেন, এই খবরটি আমরা জানলাম। এবং এইটি বেশিরভাগ লোকের বয়ান, তারা এটি বিশ্বাস করতে চাইছেন বা বিষয়টি এরকমই হয়েছে। কিন্তু কেউ কেউ সীমিতভাবে বলছিলেন যে সেটির একটি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তো এইটি আমি নিজে থেকে আমি বলবো যে এটি ঠিক না, কারণ অধ্যাপক ইউনূস কখনো মাথা ঘামাননি তাকে কে কি বলছেন। যদি মাথা ঘামাতেন, তাকে নিয়ে অন্তত ইউটিউবে যা যা হচ্ছে, লোকেরা যে যা করতে পারবার কথা ছিল না। একেবারে ডে 1 থেকে তাকে পচাবার চেষ্টা করছে একটি মহল ইউটিউবে, এবং তারা নির্দিষ্ট চ্যানেল, নির্দিষ্ট ব্যক্তি, আমরা জানি তারা কারা। তো তারা কখনো ঝামেলার মুখোমুখি হননি। অধ্যাপক ইউনূস এসব নিয়ে মাথা ঘামান, সেটিও আমি বিশ্বাস করি না। আর তার যে প্রেস টিম, যদি তিনি মাথা ঘামাতেন, প্রেস টিমে আরও চৌকস লোকেরা থাকতেন যারা সোশ্যাল মিডিয়া বুঝেন, ডিজিটাল টেকনোলজি বুঝেন, এবং যারা অধ্যাপক ইউনূসকে ডিফেম করবার জন্য নানা রকম কর্মসূচি নিচ্ছেন, তাদের নাজেহাল করতে পারতেন চাইলে তিনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। তাদের পাত্তাই দেননি, নস্যি মনে করেছেন। তাই অধ্যাপক ইউনূসের এতে কিছু আসে যায় না, সুরভি কি বললেন না বললেন, কখন বললেন, তার কিছু আসে যায় না এতে। তো অধ্যাপক ইউনূসকে এই অভিযোগ থেকে বাদ দিতে হবে আমার ধারণা। আচ্ছা, আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়েও অনেকে অনেক কথা বলেন, আমি নিজেও তার বিরুদ্ধে কঠিন কঠিন কথা বলে আমি কন্টেন্ট বানিয়েছি, একাধিকবার তার পদত্যাগ দাবি করেছি, তিনি আত্মমর্যাদাহীন এই কথা বলেছি অনেকবার। তো আমাকে কেউ খুঁজতে আসেনি, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী, কোনো গোয়েন্দা সংস্থার লোক কখনই আসেনি, আমি জানি না, ফোন করেনি আমাকে কেউ, তারা আমাকে নিয়ে কেয়ারও করে না, আমি সামান্য ইউটিউবার, তারা এসব নিয়ে মাথা ঘামান না। তো ওয়াকারুজ্জামানেরও এইসব বিষয় নিয়ে মাথা ঘামাবার কথা না। আর ওয়াকারুজ্জামান সেনাপ্রধান এই দুঃসাহস দেখাবেন না, কারণ তিনি এরকম বিষয়ে সুরভি ব্যাপারে বা কোনো জুলাই যোদ্ধার বিষয়ে কঠোর হলে, তাদের বিরুদ্ধে টিকটিকি লাগালে, ঝামেলা করলে তিনি নিজেই ফেসে যাবেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে হাজার অভিযোগ আছে, হাজার মানুষ করছেন সেগুলো। তো দুজনের একজনও এই কাজটি করবার কথা না, এটি কমন সেন্স বলে আর কি। তো এনিওয়ে, তাহলে সেই দুর্জয়ের কথা বলছিলাম বাংলাদেশ প্রতিদিনের, যার চাকরিও গেছে বাংলাদেশ প্রতিদিন থেকে। অবশ্য বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ তাদের পিঠের চামড়া বাঁচাবার জন্য এটি করেছেন, নাহলে করবার কথা ছিল না। তো এনিওয়ে, এখন ওয়াকারুজ্জামান কিংবা অধ্যাপক ইউনূসের নিজের থেকে এগুলো করবার দরকার নেই। আমরা জানি হাসিনা আমলে যত মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সবগুলোর জন্য কি হাসিনা দায়ী ছিলেন? না। কিছু কিছু বিষয় হাসিনা জানতেনই না, হাসিনা বলেনি ওই বিষয়গুলো পুলিশকে বা কোনো গোয়েন্দা সংস্থাকে ট্যাকল করতে। অতি উৎসাহী হয়ে তারা সেগুলো করেছেন। বাট দিন শেষে হাসিনা যেহেতু সরকার প্রধান ছিলেন, দায় হাসিনাকে নিতে হবে। আর কিছু বিষয় তো হাসিনা সরাসরি নির্দেশনাই দিয়েছেন, সেগুলোর দায়িত্ব তাকে নিতে হবে।
তো সেটি ভিন্ন প্রসঙ্গ ছিল, ভিন্ন প্রেক্ষাপট ছিল। তো সেই জন্য বলছিলাম যে কেউ অতি উৎসাহী হয়ে ওয়াকারুজ্জামানের হয়ে, অধ্যাপক ইউনূসের হয়ে পুলিশকে লাগিয়ে দেওয়া, পুলিশের আরও ঊর্ধ্বতন কাউকে লাগিয়ে দেওয়া, তারা আবার ডাউনলাইন হিসেবে দারোগা ওমর ফারুককে ব্যবহার করা, এরকম কিছু ব্যাপার হয়ে থাকতে পারে। তাই আমার এই ভয়টিও আছে। আমি দারোগা ওমর ফারুকের বিচার চাই, বিভাগীয় তদন্ত হোক, নিশ্চয়ই চাই, এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি চাই তার। কিন্তু পাশাপাশি আমি এটিও বলবো যে দারোগা ওমর ফারুক এখানে স্কেপ গোট হয়েছে কিনা, বলির পাঠা তাকে বানানো হয় কিনা আবার। কারণ নির্দেশ এসেছে উপরের জায়গা থেকে, ওমর ফারুক সেটি বাস্তবায়ন করেছেন। যদি কোনো ডিআইজি নির্দেশনা দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ, কোনো সচিব, উপসচিব, যুগ্ম সচিব কেউ নির্দেশনা দেন, তাহলে ওমর ফারুকের পক্ষে কিন্তু সেটি করা বাংলাদেশের প্রেক্ষাপটে বাধ্যতামূলক একটা বলতে হবে। তো সেটিও হয়ে থাকতে পারে। তাই দারোগা ওমর ফারুককে তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে জেনে ভালো লাগছে। অ্যাট দ্য সেম টাইম আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, আইন উপদেষ্টার কাছে, আসিফ নজরুলের কাছে অধ্যাপক, যিনি ইতিমধ্যে সুরভির বিষয়টিতে পার্সোনালি ইনভলভ হয়েছেন, তার ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন সুরভি প্রতিকার পাবেন, তাকেও বলছি এটি খতিয়ে দেখতে হবে। এবং আমাদের যে জানবার বিষয়টি, আমাদের যে কিউরিয়াসিটি, জনমনে যে কৌতূহল তৈরি হয়েছে যে আসলে বিষয়টি কী কারণে সুরভিকে ফাঁসাবার চেষ্টা করা হলো, এবং কারা করলেন, কার উৎসাহে, কার উদ্দীপনায়, কার চেষ্টায়, কেন করা হলো, এই ভিতরের বিষয়গুলো আমাদের জানা দরকার। এবং এইটিও খোলাসা হওয়া দরকার। এই জন্য প্রশাসন থেকে কে দায়ী, ঊর্ধ্বতনের কারা আছেন এর সঙ্গে জড়িত। না হলে আমি এটি বিশ্বাস করি না স্র্যাব দারোগা ওমর ফারুক একেবারে কালিয়াকৈর থানায় বসে বসে এগুলো সব করে ফেলেছেন, আর কেউ কিছু জানতেন না। আমি যথেষ্ট সন্দেহ করছি বিষয়টি। সো সরকারকে এই লাইনে কাজ করতে হবে এবং আমাদের জানাতে হবে, আমাদের আপডেট জানাতে হবে কি হচ্ছে আসলে, কারা এর সঙ্গে আছে। খুবই জরুরি এই বিষয়গুলো ফয়সালা হওয়া। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন।